শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। নতুন একটি দিন, নতুন প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই আজকের এই দিন, এবং আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রতিটি সকালই সুন্দর, আরও বেশি ঐশ্বর্যমণ্ডিত হয়ে ওঠে আমাদের অতিথির কারণে। আজকে একজন অতিথি আছেন যিনি তার অভিজ্ঞতার আলোয় আলোকিত। আমরা তার কাছে যাব, কিন্তু তার আগে চলে যাচ্ছি পাশের মানুষটির কাছে। সুস্মিতা, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছি, এবং এত চমৎকার করে তুমি বললে যে একজন আলোয় আলোকিত মানুষ আমাদের মাঝে আছেন, এই রাঙা সকালকে আরো আলোকিত করে তুলতে। একদমই তাই, এবং তার আলোয় আমরা কিছুটা আলোকিত হতে চাই। একদম চলো দর্শককে জানিয়ে দাও। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী, লেখক এবং সাংবাদিক ইকবাল খোরশেদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ কেমন সকাল। আছেন স্যার? কেমন আছেন? হ্যাঁ, বলতে হয় ভালো আছি। আজকে আষাঢ়ের এই সকালটি যখন আমি আসি তখন আষাঢ়ই মনে হলো। আকাশে মেঘ আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেমন আষাঢ় মাস হওয়া দরকার। কিন্তু আমাদের তো জলবায়ু পরিবর্তন হয়ে আমরা আষাঢ় শ্রাবণ খুব একটা টের পাইনি। তো আজকে সেটি মনে হলো যে আজকে আষাঢ়ের একটি সকাল। এবং আষাঢ়ের এই সকালে আমি রাঙা সকালের যে দর্শক শ্রোতা আছেন তাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং আপনাদেরও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং পুরোটা সময় জুড়ে যেমনটা বলছিলাম যে আলোকিত হব, আপনার থেকে আসলে জানবো অনেক কিছু, আমরা শিখতে চাই আপনার কাছে। একদম শৈশব থেকে জানতে চাই স্যার। মানে আমাদের শৈশব তো আসলে কেটেছে মফস্বল শহরে। আমাদের বাসাটা না শহর না গ্রাম, এমন একটা পরিবেশ। প্রচুর গাছ গাছালি আছে, আবার বাড়ির সামনে পাকা রাস্তাও আছে, বাড়ির পেছনে পুকুরও আছে। তো তখন ওই পাড়ায় সব বাড়িতেই একটা করে পুকুর ছিল। আচ্ছা। তো আমাদের শৈশব কেটেছে ওই পুকুরে ঝাঁপিয়ে মাছ ধরে, গাছে উঠে, অন্যের গাছের ফল আমরা চুরি করে খেতাম। তারপরে শুষ্ক মৌসুমে যখন ফসল চলে যেত, কাটা হয়ে যেত, সেখানে আমরা খেলতামও এরকম। আবার আমার যে শহর, নোয়াখালী শহর, মাইজদি বলে ওখানে, ওখানে খুব প্রাচীন একটি পাঠাগার ছিল। তো ওই পাঠাগারে যত সাহিত্যের বই ছিল সেগুলো আমার স্কুল জীবনে আমি পড়ে ফেলেছিলাম। এবং পরে যখন বই আনতে যেতাম তখন ওই পাঠাগারের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন, তোমাকে দেওয়ার মতো আর বই নেই, অন্য কিছু পড়লে নিতে পারো, এরকম হয়ে গিয়েছিল। তো আমাদের শৈশবটা ওইভাবে কেটেছে, সবকিছুর মধ্যে আমরা ছিলাম। আবার শহরে নাটক হলে আমরা নাটক দেখতাম, নাটক করতাম। আর স্কুলের যে সমস্ত প্রতিযোগিতা হতো, আবৃত্তি প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, এগুলো আমরা করতাম। আবার স্কুলে কিন্তু মিলাদও হতো, খেলাধুলা হতো, সেখানেও দেখা যেত আমরা হয় খেলায় অংশ নিতাম অথবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম। এভাবে আমাদের শৈশবটা কিন্তু খুব রঙিন ছিল। মানে এখন যে শহরের যে শিশুরা কবুতরের খোপের মতো ঘরে থাকে, আবার স্কুল সেটাও একটা কবুতরের খোপ, ওর মধ্যে গিয়ে ঢোকে, আমাদের জীবন এরকম ছিল। এক একটা সময়ের স্যার আমি বলবো যে এক একটা চাহিদা থাকে। যেমন এখনকার প্রজন্ম যেসব যোগাযোগ ব্যবস্থা বলি বা সোশ্যাল মিডিয়া বলি বা বিজ্ঞানের অগ্রগতির কল্যাণে যেসব সুবিধা পাচ্ছে, সেগুলো আবার ওই সময় হয়তো বা ছিল না। পরবর্তীতে যখন দেখেছেন, ওই সময় ছিল না, কিন্তু মানে প্রকৃতির সঙ্গে থাকা এটা কিন্তু খুবই প্রয়োজন। একদম। আমরা প্রকৃতি থেকে যত দূরে চলে যাচ্ছি তত আমরা হিংস্র হচ্ছি, আমাদের মধ্যে হিংসা বাড়ছে, আমাদের মধ্যে বিদ্বেষ বাড়ছে, এবং আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধছে। কিন্তু আমরা যদি প্রকৃতি লগ্ন থাকতে পারি, মানে সবটা মিলেই তো মানুষ, গাছপালা, নদী, পাখি, ফুল, মাছ, জীব জন্তু যা কিছু আছে সবকিছু মিলেই তো এই প্রকৃতিটা। তো এই প্রকৃতির এখন ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, আমরাই নষ্ট করে ফেলেছি। কিন্তু এই প্রকৃতির যদি ভারসাম্যটা থাকে তাহলেই কিন্তু মানুষ অনেক আনন্দে থাকে। মানে আমি যদি চিন্তা করি যে এখন থেকে 50-60 বছর আগে বাংলাদেশের মানুষ যে সুখী ছিল, সেই সুখটা কিন্তু এখন আর মানুষের নেই। মানুষের অনেক টাকা পয়সা হয়েছে, ধন হয়েছে, বিরাট বিরাট অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু সুখ বলতে যেটি, সেটি কিন্তু আমি খুব একটা দেখি না। কিন্তু সেই আগের দিনে আমাদের বাবা মাদের আমরা যেমন দেখেছি, তারা যেমন সুখী ছিলেন, অল্প খেতেন, অল্প পড়তেন, চাহিদা খুব কম ছিল, কিন্তু সুখটা ছিল।
কারণ প্রকৃতির অনেক কাছাকাছি ছিলেন। কি চমৎকার এখন করে আমরা বলছেন, প্রকৃতি স্যার। থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে আছি, কিন্তু যান্ত্রিকতাটা বেড়ে প্রতিযোগিতাটি গেছে। সুস্থ নয়। একদম তাই। স্যার, বাবা মার কথা যেহেতু বলছিলেন, একটু বাবা মা সম্পর্কে বিস্তারিতভাবে শুনতে চাই। বাবা তো সরকারি চাকরিজীবী বাবা ছিলেন। সরকারি চাকরি করতেন, মা গৃহিণী ছিলেন। এবং গৃহিণী মানে কি, আমার মার একটা গুণ ছিল, উনি খুব ভালো রান্না করতেন। আচ্ছা। মানে তখনকার সময় কিন্তু এত বাবুর্চি কালচার ছিল না। তো পাড়ায় কোনো অনুষ্ঠান হলে, বিয়ে শাদী হলে হয়তো 20-25 জন লোক হবে, তা আমার মাকে ডেকে নিয়ে যেত রান্না করার জন্য। হ্যাঁ, এরকম একটা গুণ ছিল। এবং উনি খুব মানে ইনোভেটিভ ছিলেন রান্নার ব্যাপারে, এটা ওটা মিশিয়ে কি সব করে ফেলতেন। হ্যাঁ, আমাদের খুব বাইরে থেকে নাস্তা কিনে খেতে হতো না, মাই সকালের এবং বিকেলের যে নাস্তাগুলি মাই করতেন। এবং খাবার টেবিলেও বৈচিত্র্য থাকতো, কিসের সঙ্গে কি মিশিয়ে যে কি করতেন সেগুলি এখন আর আমরা চিন্তাও করতে পারি না। আসলে মায়ের হাতের যে কোনো তো খাবারই তো এটা একটা এত ছিল। চমৎকার। আর আমার বাবা মানে আমার যে আবৃত্তির যে গুণ, এটি হয়তো আমার বাবার কাছ থেকে পাওয়া। বাবা ঠিক আবৃত্তি করতেন না, কিন্তু বাবা খুব উচ্চ স্বরে কোরআন শরীফ পাঠ করতেন। আচ্ছা আচ্ছা। এবং উনি যখন কোরআন শরীফ পাঠ করতেন, আমাদের মফস্বলের বাসা তো, ধরেন আমাদের বাসা থেকে আরো 50 গজ দূরে রাস্তা, মানুষ ওখানে দাঁড়িয়ে যেত ওনার ওই তেলাওয়াত শুনবার জন্য। এবং আমার দাদার কথা শুনেছি গল্প, যে আমার দাদা ভোরে আজান দিলে নাকি পাশে 4-5 গ্রাম থেকে শোনা যেত। তো ওইটা থেকে বোধহয় এটা এসেছে আর কি। আর আমার বাবা খুব একদিকে খুব ধার্মিক ছিলেন, আবার খুব প্রগতিশীল ছিলেন। যে আমরা কবিতা পড়তাম, নাটক করতাম, আমাদেরকে কখনো এগুলিতে বাধা দিতেন না, বরং উৎসাহ দিতেন। হ্যাঁ, যে আমি তো দেখা গেছে ওই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে জেলা বিভাগ পার হয়ে ঢাকায় আসতাম, তো আমার বাবা খুব উৎসাহ দিতেন যে যাও। স্যার, কিভাবে এই আবৃত্তির সঙ্গে যাত্রাটা পরবর্তীতে চলেছে সেগুলো আমরা বিস্তারিত আপনার থেকে শুনবো, তবে এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের জানাতে চাই। আমাদের আজকের অতিথি ইকবাল খোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সঙ্গে যুক্ত হয়ে আবৃত্তি চর্চায় সক্রিয় হওয়া শুরু করেন। পরবর্তী সময়ে মুক্তবাক আবৃত্তি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আবৃত্তি আন্দোলন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবৃত্তিকে কেন্দ্র করে তিনি নির্দেশনা, প্রশিক্ষণ ও প্রযোজনায় নিজস্ব স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন। তার নির্দেশিত আবৃত্তি প্রযোজনাগুলো যেমন ফিরে চাই জীবন কাঠি, স্বাধীনতা হাজার সূর্যালোক ও বাংলা ভাষার গল্প তার সৃজনশীলতার উজ্জ্বল উদাহরণ। একক আবৃত্তি পরিবেশনাতেও তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, যার মধ্যে বেদনা হয়ে বাজে 2003 ও মাতৃভূমির জন্য 2018 উল্লেখযোগ্য। পাশাপাশি তার আবৃত্তি অ্যালবাম বনলতা সেন শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। আবৃত্তির পাশাপাশি তিনি ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত হয়ে আগামী ম্যাগাজিনে কাজ করেন এবং পরবর্তীতে আনন্দ ভুবনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই সৃষ্টিশীল ব্যক্তিত্ব বাংলা ভাষা, উচ্চারণ ও আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ ও লেখার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 8টি। ফিরছি আবারও এই গুণী অতিথির কাছে। স্যার, বলছিলেন যে বাবার থেকে সেই পাওয়া, তারপরে আবৃত্তি চর্চার সঙ্গে সম্পৃক্ততাটা কিভাবে চলতে থাকলো শুনতে চাই। আচ্ছা, এটা একটা খুব মজার ব্যাপার আছে যে আমাদের বাসায়, আমি তখন বোধহয় ক্লাস 6-7 পড়ি, ওই একটা ক্যাসেট কোথা থেকে এসেছে আমি জানি না, কে নিয়ে এসেছে, তার এক পাশে ভারতীয় গান, প্রাচীন পুরনো যে গান সেগুলো, আরেক পাশে কবিতার আবৃত্তি। আচ্ছা। এবং একটি দীর্ঘ কবিতা আছে মধুবংশীর গলি নামে, এই কবিতাটি খুব চমৎকারভাবে একজন আবৃত্তি করেছেন। কে করেছেন আমি সেটা তখন জানি না, কিন্তু আমি প্রতিদিন শুনি। আচ্ছা। তো আমার মা খুব বিরক্ত যে তুই প্রতিদিন এটা কি শুনিস, হ্যাঁ তার চেয়ে গান শোন। তো মাকে খুশি করার জন্য আবার কিছুক্ষণ ওই অপর পিঠ গান বাজাতাম, আবার আমি এটা শুনতাম। পরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত হয়েছি, তখন আমি জেনেছি যে এই ভদ্রলোকের নাম শম্ভু মিত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখানে জীবনানন্দ দাশের আরো কয়েকটা কবিতা ছিল, আর এই মধুবংশীর গলিটা ছিল। এটা হচ্ছে জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা, আমাদের পাবনার মানুষ। আচ্ছা, এটা দীর্ঘ একটি কবিতা আর কি। তো ওটা থেকে এক ধরনের অনুপ্রেরণা পাওয়া। আর স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আমার ওখানে আমাদের একজন বড় ভাইয়ের মতো ছিল, তার নাম প্রদীপ মিত্র, তিনি কবিতাও লিখতেন। আচ্ছা আচ্ছা।
তো ওই ভদ্রলোক অবশ্য খুব অকালে তার কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছিল, মারা গিয়েছেন। উনি আবৃত্তি করতেন ভালো, তো ওনার কাছ থেকে গিয়ে শিখতাম যে কি করে কি করা যায় আর কি। তারপরে করতে করতে তারপর বিশ্ববিদ্যালয়ে এসে তখন প্রাতিষ্ঠানিক আবৃত্তি। আচ্ছা, শেখার বিষয়টা স্যার যখন আসে তখন হচ্ছে দেখা যায় মানুষ একটা জিনিসকে, একটা শিল্পকে ভালোবাসছে, সেটা নিয়ে আরো গভীরভাবে যাওয়ার জন্য শেখার আগ্রহটা হয়। কিন্তু একদম শুরুটা শুনতে চাই, ভালোবাসাটা তৈরি হলো কোথা থেকে? ওই যে বললাম ইয়ে থেকে, ক্যাসেট ওই ক্যাসেট শুনতে শুনতে শুনতে। শুনতে। কিন্তু এটা তো শুনলেন, আপনার চর্চা বা আমি একটা কবিতা পড়ে দেখি, তো এই বিষয়টা শুরু হলো কিভাবে? না, ওই তো ওখান থেকেই। এবং তখন ওই যে একটা কি বলে বোর্ডের বই থাকে না, বোর্ডের বইতে যে কবিতাগুলো থাকে ওগুলো পড়তাম। আচ্ছা এবং জীবনানন্দ দাশের নগ্ন নির্জন হাত বলে একটি কবিতা আমাকে খুব আকর্ষণ করেছিল। তখনও জীবনানন্দ দাশের পুরো কবিতার বইয়ের সঙ্গে আমি পরিচিত না, হ্যাঁ, ওই পাঠ্য বইয়ের পেছনে একটা ছিল। ওই কবিতাটি আমি বারবার পড়তাম এবং পড়ে মনে হতো যে না, এটা তো বেশ ভালো লাগছে এবং আমি বোধহয় বলতে পারছি, এরকম একটা ব্যাপার আর কি। চমৎকার। ওইভাবে মানে ওই ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। তারপরে বলছিলেন যে এক বড় ভাই তার থেকে শিখতে শুরু করলেন, তো সেই শেখার জায়গাটা থেকে যদি জানতে চাই যে না, সেটা এরকম না যে প্রতিদিন ওনার কাছ থেকে শিখছি, এরকম না। যখন হয়তো প্রতিযোগিতা আসছে তখন যে কবিতাটা আমাকে একটু পড়ে দেন, উনি হয়তো একবার দুবার পড়ে দিলেন, সেখান থেকে আমি আমার মতো করে তারপরে ইয়ে করতাম। ওরকম স্কুলে থাকালেন ওরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার মধ্য দিয়ে আমরা যাইনি। তবে ঢাকায় আসার পরে কণ্ঠশীলনের একটি কোর্স আমি করেছিলাম। হ্যাঁ, ওখানে তখন ওয়াহিদুল হক, নরেন বিশ্বাস এনারা ক্লাস নিতেন। তো সেটা করেছিলাম যে আগ্রহ থেকে, যে কি শেখায়, কি ইয়ে করে। তো নরেন স্যার তো উচ্চারণবিদ ছিলেন এবং এই উচ্চারণের সূত্রগুলো ওনার কাছ থেকে শেখা। পরে আমি যেগুলোকে আরো সহজ করে আমার বইতে নিয়ে এসেছি, যে একদম 1 2 3 4 করে ভেঙে 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 ভেঙে, এবং কিছু উদাহরণও আছে। তো ওইখান থেকে প্রমিত উচ্চারণটা ওখান থেকে শেখা। আর ওয়াহিদুল হকের কাছ থেকে শেখা হলো যে কি করে সুন্দর করে বলা যায়। এত সুন্দর করে ভদ্রলোক বলতেন, ওইরকম। উনি তো তখন অনেক বয়স, মানে আমি যখন ওনার ছাত্র তখন ওনার আমার এখনকার মতো বয়স এরকম। ওই বয়সে উনি খুব সুন্দর করে ছোট করে 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 বলতেন। ওই যে বলার যে একটা মাধুর্য, ওইটাও আকৃষ্ট করেছিল। যেমনটা আপনি আসলে আপনার মাধুর্য ছড়িয়ে দিচ্ছেন আমাদের না, আমি রাঙা ছড়াতে সকালে। পারছি কিনা জানি না, না। আপনি চমৎকার বক্তা এবং খুব ভালো বলছেন, আমরা মুগ্ধ হয়ে শুনছি। আপনার কথার মধ্যে কোনো কথা বলার সুযোগ আমরা পাচ্ছি না। দারুণ, আসলে এভাবে সময়টা উপভোগ করব। আবারও যদি কবিতায় আসি, পড়াশোনা তো চলছিল স্কুলে পড়াশোনার ফলাফল কেমন হচ্ছিল? ওই জায়গায় একটু ফাঁকিবাজি ছিল। আচ্ছা হ্যাঁ, তবে 50-এর নিচে কখনো নম্বর পাইনি। আচ্ছা। তো আমার বাবা তো সরকারি চাকরি করতেন, তো স্কুলের ওই বার্ষিক পরীক্ষার ফল হয়ে গেলে নম্বর শিটটা নিয়ে যেতেন। আচ্ছা, মানে ওটা কোথাও দিলে বোধহয় কিছু টাকা পাওয়া যেত। আচ্ছা আচ্ছা যে 50-এর উপরে নম্বর থাকলে ওটা পাওয়া যায়, না থাকলে পাওয়া যায় না। আচ্ছা, উপবৃত্তি টাইপ। উপবৃত্তির মতো। তো বাবা যখন নিয়ে যেতেন তখন বুঝতাম যে এটার একটা গুরুত্ব আছে, তা না হলে। হ্যাঁ, তো পরে মানে ফার্স্ট ক্লাস কখনো পাইনি, আচ্ছা, সবসময় সেকেন্ড ক্লাস। তো পরে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে এসেছি তখন আমার একজন শিক্ষক, আমাদের আবু জাফর নাম, উনি একদিন গল্পে গল্পে বললেন যে যারা নাকি সব পরীক্ষায় 2য় শ্রেণী, তাদের জীবনটাও 2য় শ্রেণীরই কাটবে, 1ম শ্রেণী হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো এটা এখন আমি আমার যারা শিশু বা আমার মেয়ে আছে বা অন্য তাদের আমি বলি যে দেখো, এটা একটা চরম সত্য কথা। তুমি যদি লেখাপড়ায় যদি প্রথম হতে পারো তাহলে তোমার জীবনেও তুমি 1ম শ্রেণীর জীবনটাই অতিবাহিত করতে পারবে। আর তুমি যদি 2য় হও তাহলে তুমি কিন্তু 2য় শ্রেণীর জীবন যাপন করবে। আর যদি 3য় হও তাহলে ওটা তোমার ভাগ্য, কারণ অনেক 3য় শ্রেণী পাওয়া লোক কিন্তু পরে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা করে ফেলে। কিন্তু যারা 2য়, ওদের কিন্তু এদিক ওইদিক কোনো দিকে আর যাওয়ার কোনো ইয়ে থাকে না। জি স্যার, আরো অনেক গল্প তো আপনার থেকে আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে একটি কবিতা শুনতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই।
সকালবেলা তো একটু মানে সকালের কবিতা এবং রবীন্দ্রনাথের যেটি প্রথম সার্থক কবিতা বলে আমরা মনে করি, গবেষকেরা মনে করেন এবং রবীন্দ্রনাথ নিজেও হয়তো মনে করতেন, সেই কবিতাটি নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই কবিতাটি আমি বলছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনে যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ। এভাবে আসলে পুরো আয়োজন জুড়ে আপনার কবিতা শুনবো, আপনার গল্প শুনবো। স্যার, আপনি বলছিলেন যে আপনি বড় ভাইয়ের কাছ থেকে শিখতে শিখতে একটা সময় ঢাকায় চলে আসলেন। ঢাকায় চলে আসার পর আপনি প্রাতিষ্ঠানিকভাবে শেখাও শুরু করলেন। প্রাতিষ্ঠানিকভাবে শিখতে গিয়ে আপনি পার্থক্যটা কি দেখলেন মফস্বলে সে সময় যেভাবে আবৃত্তি করতেন এবং ঢাকার আবৃত্তি চর্চা? আচ্ছা, এটা একটা বড় পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আবৃত্তি বলতে তখন বোঝাতো যে একটি কবিতা টেনে টেনে বলা, একটু দরাজ গলায় জোরে জোরে টেনে টেনে। সবসময় এখনো পর্যন্ত মানুষের ধারণা হচ্ছে যে গলা মোটা না হলে আবৃত্তি করা যাবে না, কিন্তু এটা খুবই মানে ভুল একটি বিষয়। এই ফাঁকে আমি একটু বলে রাখি যে আবৃত্তি কখনো গলা দিয়ে হয় না, আবৃত্তি করতে হয় আসলে মস্তিষ্ক দিয়ে। গলাটা হচ্ছে একটা মাধ্যম। যেমন লেখক যখন লেখেন তখন উনি কলম দিয়ে লেখেন, কলমটি একটি মাধ্যম, কিন্তু লেখাটা তৈরি হয়তো তার মস্তিষ্কে, তাই না? এটাও ঠিক সেরকম যে কোনো শিল্পই। জি। তো ও তখন এরকম টেনে টেনে বলতো, যেমন যদি এরকম হয় যে কবিতাটি যদি হয় জসীমউদ্দিনের কবর, তাহলে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এরকম টেনে টেনে সুর দিয়ে দিয়ে একটা বলার প্রবণতা ছিল। কিন্তু আসলে ওটা তো আবৃত্তি নয়। আর আমি এটা বুঝতে পারতাম, কারণ ওই যে আমি শম্ভু মিত্রের আবৃত্তি শুনেছি, সেখানে কিন্তু উনি ওরকম টেনে বলেননি। জি, ঠিক আছে। একদম শুরুতেই একটা স্ট্যান্ডার্ড লেভেলের আবৃত্তি শোনার কারণে কানটা আমার ওই কানটা তৈরি হয়ে গিয়েছিল এবং আমি বুঝেছিলাম যে এই কবিতাটা, ওই যে প্রদীপদার কাছে যে যেতাম, সেটা আসলে কবিতাটাতে কি বলেছে ওটা বুঝবার জন্য যেতাম। তখনও তো আমার কবিতা পড়ে বোঝার মতো অতটা আমি অভিজ্ঞ তখন হইনি, জ্ঞানী হইনি। এই কবিতাটাতে আসলে কবি কি বলতে চেয়েছেন সেটা বোঝার জন্য যেতাম। আর তখন ওই যে একটু মানে জোরে বলতে পারলে, যেমন একবার এরকম হলো যে আমাদের সময় স্কুলগুলোতে
প্রতিদিন একটি করে ক্লাস থাকতো, আবৃত্তি বা গান বা কিছু এরকম, বিশেষ করে সরকারি স্কুলে। আচ্ছা, তো আমি জিলা স্কুলে পড়তাম, তো এরকম স্যার এসে, বাংলা স্যার এই কাজগুলো করতেন, বলতেন যে এই কবিতা পড়ো, আজকে দেখি নজরুলের সংকল্প কবিতা বলো। আচ্ছা, তো বেশিরভাগই তো বলতে পারে না, তো আমি উঠে দাঁড়িয়ে একেবারে খুব জোরে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এরকম যখন বললাম তখন স্যার বলল যে ও ওটা ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল যে জোরে বলতে হবে। তো আসলে আবৃত্তি জোরে বলারও বিষয় না, আবার মানে যেটা যেরকম বলা। আমি আমার মাকে যেভাবে ডাকি বা মার সঙ্গে আমি যে ভাষায় কথা বলি, যে টোনে কথা বলি, যে কণ্ঠ দিয়ে কথা বলি, অনেক আবৃত্তি শিল্পী আছেন যে কথা বললেন খুব সাধারণভাবে, কিন্তু যখনই আবৃত্তি করতে গেলেন তখনই গলাটাকে মোটা করে একটু অন্যরকম। হ্যাঁ, এরকম নয় আর কি। আমি আসলে আমার মার সাথে যেভাবে কথা বলি, আমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলি, বন্ধুর সঙ্গে যেভাবে আমি কথা বলি, ঠিক সেভাবে বলা। কবির তো তার শব্দগুলো নির্বাচন করে কবিতা দিয়ে দিয়েছেন, তো আমার আসলে কাজ হলো যে ওই শব্দটাকে গ্লোরিফাই করা। কেমন যে আকাশ বললে যাতে আকাশই বোঝা যায়, মাটি যেন বোঝা না যায়, সমুদ্র বললে যেন সমুদ্র বোঝা যায়, যাতে যে শুনছে তার কাছে মনে না হয় যে এটি একটি ডোবা, এরকম যাতে মনে না হয়। কাজে ওই শব্দটাকে গ্লোরিফাই করাটাই হচ্ছে আবৃত্তিকারের কাজ, এবং যিনি শুনছেন তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি করা। হ্যাঁ, যে যে আমাদের যে বিজ্ঞাপন চিত্রগুলি হয় কি করে, মানুষকে আকৃষ্ট করে, যে তাহলে মানুষ আকৃষ্ট হয়ে পণ্যটি কিনবে। ঠিক সেভাবেই আমার কাজ হলো, কবি তো কবিতা লিখেছেন, আমার কাজ হলো আমার মস্তিষ্ক দিয়ে সেই কবিতাটাকে ধারণ করে আমার কণ্ঠ দিয়ে ওটাকে এমনভাবে প্রকাশ করা যাতে ওই ছবি যিনি শুনছেন তার মস্তিষ্কে আঁকা হয়ে যায়, তাহলেই আমার সঙ্গে তার যোগাযোগটা তৈরি হবে, তা না হলে আর যোগাযোগটা তৈরি হবে না। স্যার, আবৃত্তি পরিবেশনের আসলে মেইন জায়গাটাই হচ্ছে মঞ্চ। যদি আমরা ধরি মঞ্চ নাটকের ক্ষেত্রেও যদি আসি স্যার, একটা সময় আমরা দেখতাম যে অনেক বেশি লাউড অ্যাক্টিং করা হতো, অনেক বেশি এক্সাজারেশন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমতে কমতে পরিমিত হতে হতে বা সময়ের চাহিদা অনুযায়ী হয়তোবা তারা এটাকে বিবেচনা করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, আমরা ন্যাচারাল অ্যাক্টিং করার চেষ্টা করছি, অনেক দলগুলো করছেও। আবৃত্তির ক্ষেত্রে কি এ ধরনের কোনো পরিবর্তন এসেছে? যে আপনি যেটা বলছিলেন আগে আবৃত্তি মানে হচ্ছে চিৎকার করা। অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কিরকম যে নাটকে কেন আগে জোরে সংলাপ বলতো, এই ধারাটা এসেছে যাত্রাপালা থেকে। তো যাত্রাপালা গ্রামে তো মাইক দিয়ে হতো না, খালি গলায় হতো এবং খোলা জায়গায় হতো, একদম ঠিক আছে। ওই পেছনের মানুষটাকেও শোনাতে হবে, এই জন্য যাত্রা শিল্পীরা খুব জোরে জোরে সংলাপ বলতেন। তো ওই ধারা থেকে এসছে। তো এখন নাটকটা যখন প্রসেনিয়ামে ঢুকে পড়লো তখন তার অত দরকার হয় না। কেমন, আর মাইক্রোফোনের একটা সাপোর্ট, মাইক্রোফোনের না, বেশিরভাগ মঞ্চ নাটকে মাইক্রোফোনের সাপোর্ট নেয় না। এখন আবৃত্তির ক্ষেত্রে কি হয়েছে, আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তি একক শিল্প থেকে এখন সমষ্টিগত শিল্প হয়েছে, ঠিক আছে। এখন আবৃত্তি ওই নাটকের মতো কিন্তু প্রযোজনা হয়। যে এখন প্রযোজনা বললেও আবার অনেকে ভুল বোঝেন, যে আসলে আবৃত্তি প্রযোজনা আমি সেটাকে বলি বা আমরা সেটাকে বলি যেটিতে একটি নির্দিষ্ট বিষয় থাকবে এবং সেটির একটি পাণ্ডুলিপি থাকবে, সেটি গ্রন্থিত হতে পারে অথবা লিখিত হতে পারে, কিন্তু একটি পাণ্ডুলিপি থাকবে ওই বিষয়কে কেন্দ্র করে। এবং এখানে 5 জন 7 জন 10 জন যতজনই শিল্পী থাকুক না কেন তাদেরকে একজন নির্দেশনা দেবেন, একজন নির্দেশক থাকবেন, এবং তিনি এর পোশাক কী হবে, এর মিউজিক কী হবে, লাইট কী হবে, এই সমস্তটা নিয়ে ভাববেন, এবং এর পরিবেশনা কেমন হবে সেটা তো ভাববেনই, বসবে কি করে কিংবা দাঁড়াবে কি করে, এই সমস্তটা বিষয় এক জায়গায় করে একজন নির্দেশকের নির্দেশনায় যখন একটি বিষয়ে কোনো নির্দিষ্ট পাণ্ডুলিপি মঞ্চস্থ হবে সেটাকে আমরা আবৃত্তি প্রযোজনা বলছি। তো আবৃত্তি এখন ওই জায়গায় চলে গিয়েছে। যেমন আমি যে প্রযোজনাগুলো করেছি, 71-এর দিনগুলির একটি কিশোর ভার্সন আছে জাহানারা ইমামের, ওটাকে বলে বিদায় দে মা ঘুরে আসি। আচ্ছা, ওটা আমি করেছি। তারপরে রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার পাওয়ার 100 বছর 2013 সালে হলো, তখন তার সেই গীতাঞ্জলি সং অফারিংসের কবিতা নিয়ে বাংলা ইংরেজি দুটোই, সেটার একটা আমি
প্রযোজনা করেছি। তারপরে রবীন্দ্রনাথের কবিতার গ্রন্থিত একটি প্রযোজনা করেছিলাম, বন্ধ করো না পাখা। তারপরে আমাদের দল থেকে নজরুলের পুতুলের বিয়ে বলে একটি নাটিকা আছে, ওটাকে একটু আবৃত্তি ফর্মে, ঠিক পুরোটা নাটক না করে আবৃত্তি ফর্মে করা হয়েছে। এটা নির্দেশনা দিয়েছিলেন, শ্রুতি নাটক কি বলতে পারছি আমরা? অনেকটা আমার সহধর্মিণী রুবিনা শাহনাজ রূপা, উনি ওটা নির্দেশনা দিয়েছিলেন। তো এরকম ভাবে আমরা কিন্তু মঞ্চে এখন প্রযোজনাগুলো করছি, আমি ছাড়া অন্য দলগুলো বা অন্য নির্দেশকরাও করছেন। তো আবৃত্তির ক্ষেত্রে এটা একটা বড় ধরনের পরিবর্তন, যে একক পরিবেশনা থেকে প্রথমে বৃন্দ পরিবেশনা আসলো। তো বৃন্দের একটি সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে আমাদের প্রচুর রিহার্সাল করার সুযোগ হয় না, মহড়া করার সুযোগ হয় না, জায়গার অভাব, সময়ের অভাব, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। এই বৃন্দটা যদি প্রচুর অনুশীলন করা না হয়, তাহলে একটি কণ্ঠের সঙ্গে আরেকটি কণ্ঠ মেলে না। তারপরে যখন যেই আউটপুটটা যায়, ওটি খুব বাজে শোনা যায়। তো এই বৃন্দর এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু তারপরে প্রযোজনাটাতে চলে এসেছে। এখন প্রযোজনা অনেক বেশি জনপ্রিয়। স্যার, আপনি যে বিষয়টি বলছিলেন যে আবৃত্তি আসলে কণ্ঠটা তো একটা মাধ্যম, কিন্তু মূলত মস্তিষ্ক দিয়ে হয়। তো সেই মস্তিষ্কে আবৃত্তি নির্মাণের জায়গাটা যদি জানতে চাই, যে একটি কবিতা পড়া, সেটিকে ধারণ করা এবং তারপরে মঞ্চস্থ করা বা শ্রোতার কাছে পৌঁছে দেয়া, এই নির্মাণের জায়গাটাকে কিভাবে আয়ত্ত করতে হবে? আচ্ছা, যে কোনো শিল্পই দেখেন অনুশীলনের বিষয়। আপনি গান করেন, অনুশীলন করতে হবে। আপনি নাটক করেন, অনুশীলন করতে হবে। আপনি যদি বড় খেলোয়াড় হতে চান, তাহলেও আপনাকে অনুশীলন করতে হবে, তাই না? আপনি প্রত্যেকের যদি, যারা সফল, তাদের যদি জীবন জানতে চান, তাহলে দেখবেন যে প্রত্যেকের একটা বড় স্ট্রাগল আছে, অনুশীলনের একটা স্ট্রাগল আছে। তো এটা একটা অনুশীলন করতে হবে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, কবিতা বুঝতে হবে। কবিতা বোঝার জন্য কবিকে বুঝতে হবে। আপনি ইন্টারনেট থেকে একটি কবিতা ডাউনলোড করে বলে দেবেন, ওটি হয়তো আপনার কণ্ঠ ভালো বলে কিছু একটা বোঝা যাবে, কিন্তু ঠিক পরিপূর্ণ হবে না। ওই কবিতাটি কবি কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, কবির তখন বয়স কত ছিল, তার মানসিক অবস্থা কি ছিল, ইত্যাদি নানা কিছু। যেমন আমি যে কবিতাটি পড়লাম রবীন্দ্রনাথের, এটি রবীন্দ্রনাথের প্রথম সার্থক কবিতা রবীন্দ্রনাথ নিজেও মনে করেন, যে তিনি তখন সদর স্ট্রিটের একটি বাসায় ছিলেন। সকালবেলা গাছপালার অন্তরাল থেকে উনি সূর্য উঠতে দেখলেন, দেখার পর তার ভেতরে এই অনুভূতিটা হলো। এবং উনি জীবন স্মৃতিতে লিখেছেন যে এরপরে আমার কাছে আর কোনো কিছুই, কাউকেই আর আমার কাছে বলে মনে হয়নি, আমার পর বলে মনে হয়নি, সমস্ত কিছুকে আমার আপন বলে মনে হয়েছে। কথাগুলো এরকম, আমার বলতে পারিনি। তো এই যে একটা মানুষের ভেতরে যে একটা আন্দোলন তৈরি হওয়া, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু তার শিল্পটা তৈরি হয়। আপনাকে প্রথম কবিতাটা আকৃষ্ট করেছে কিনা, আপনি আন্দোলিত হয়েছেন কিনা, আচ্ছা তারপরের ভেতরে কি কি শব্দ আছে, আপনার কোনো শব্দ অপরিচিত কিনা, তাহলে সে আবার একটা শব্দের কিন্তু অনেক অর্থ থাকে, একটা ব্যঞ্জনা থাকে। হ্যাঁ, শব্দ, আপনি ধরুন যে একটা সাইকেলের যদি ঘন্টা বাজান, তাহলে অনেকক্ষণ ধরে ওটার কিন্তু একটা অনুরণন থাকে। এরকম শব্দেরও কিন্তু একটা অনুরণন থাকে। সে অনুরণনটা অনেক কিছু বলে দেয়। যে ওই শব্দটা, বৃষ্টি, যে জল পড়ে পাতা নড়ে, জল পড়লে পাতার গায়ে পাতা নড়বে, এটাই স্বাভাবিক। এটা রবীন্দ্রনাথ প্রথম পড়েছিলেন বর্ণপরিচয়, বাক্য দুটো লিখেছেন হচ্ছে বিদ্যাসাগর, এবং রবীন্দ্রনাথ ওনাকে মহান কবি বলেছেন। হ্যাঁ, কিন্তু বিদ্যাসাগর কবিতা লিখেছে এরকম কোনো ইতিহাস আমাদের জানা নেই। কিন্তু রবীন্দ্রনাথ ওই বাল্য বয়সে জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, এরকম না, পাগলা হাতির মাথা নড়ে, এরকম পড়ে তখনই তিনি ওই যে জল পড়া এবং পাতা নড়ার যে সম্পর্ক, এবং তার মধ্যে যে আন্দোলন, তার মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে যে মুগ্ধ হওয়ার একটি বিষয়, এই সমস্ত কিছু রবীন্দ্রনাথকে আন্দোলিত করেছিল। এবং আমি যখন জীবন স্মৃতি পড়ে এটি জানলাম, তখন আমার নিজের মনে হলো যে রবীন্দ্রনাথ সেদিনই কবি হয়ে উঠেছেন, যে তার মধ্যে যে কাব্যের প্রতিভাটা। তো আপনাকে আবৃত্তি করতে হলে আপনাকে ওই জল পড়া, ওই যে শুধু জলই পড়ে না, ওর মধ্যে আরো অনেক কিছু বলে, ফোঁটায় ফোঁটায় জল পড়ার মধ্যে আরো অনেক কিছু বলে।
ওই অনেক কিছু বলাটা আপনাকে উপলব্ধি করতে হবে, তাহলেই আপনি আপনার আবৃত্তি নির্মাণটা মস্তিষ্ক দিয়ে করতে পারবেন। একদমই তাই স্যার। এবং আবৃত্তি শিল্পীর কথাও আমি যদি জানেন আমি আসি, বোঝাতে হ্যাঁ, পেরেছি আমরা বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছি স্যার। আবৃত্তি শিল্পীর কথাও যদি আসি, একজন আবৃত্তি শিল্পী তৈরি হওয়ার জন্য অনেকগুলো সাবটেক্সট দরকার হয়। অবশ্যই। তার সামাজিক, অর্থনৈতিক, মানসিক, পারিবারিক প্রথম তার সবগুলো বিষয় উচ্চারণ রিলেটেড ঠিক করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। একদম আবৃত্তি চর্চার একদম জায়গায় এসে প্রাথমিক ধাপ। তো উচ্চারণ ঠিক করতে হয়, কিন্তু তার আগে যেটা হয় যে ওই যে বললাম যে সামাজিক জায়গাটাও দরকার হয়। আপনার জীবন সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, বিশ্ববিদ্যালয় লাইফে আপনি যখন আসলেন, একদম শুরুতে এসেই আবৃত্তি তো করছিলেনই, একটা চাকরির সাথে সংযুক্ত হলেন, যেটা আসলে আপনার জীবনের আমূল একটা পরিবর্তন নিয়ে আসলো, এবং আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব সকলকে সেই জায়গা থেকে আলোকিত করছিলেন আপনি। না, এটা আসলে হয়েছে কি, মানে আমি হচ্ছে আমার বাবা মার ষষ্ঠ সন্তান। জি। আচ্ছা। আমার ছোট আমার একটা বোন আছে। তো আমি যখন স্কুল পার হয়ে গিয়েছি তখনই আমার বাবা অবসরে চলে গেছেন। আচ্ছা আচ্ছা। তো আমি যখন ঢাকাতে পড়তে আসি, তা আমার বাবা বললেন যে তুমি যে পড়তে যাবে, আমার তো অবসর জীবন যাচ্ছে, আমি তোমাকে কোথা থেকে টাকা দেবো, তাতে তুমি এখানে থাকো, কলেজে পড়ো। আমি বললাম যে না, দেখি আমি কি করা চেষ্টা করি। তো আমি ঢাকায় চলে এলাম। তো আমার বাবা যে আমার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বিষয়টা তা না, টাকা দিয়ে আমার বড় ভাইরা ছিল, তারা সাপোর্ট করতো। তো আমি একদিন পিএবিতে গিয়েছিলাম, মানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে গিয়েছিলাম। গোলাম কিবরিয়া বলে একজন পরিচালক ছিলেন আমাদের এলাকার, ওনাকে চিনতাম। তো শীতের দিন ছিল, আমি একটা হাফ সোয়েটার গায়ে দিয়ে গিয়েছিলাম। তো উনি বললো যে তুমি শীতের মধ্যে এরকম পরে আছো, তোমার ফুল ওভার নেই। তো আমি চুপ করে আছি। তো সাংবাদিক মানুষ তো, ওনার যা বোঝার উনি সেটা বুঝেছেন। এগুলি বলতে আমার কিন্তু কোনো দ্বিধা না নেই। না না না। তো তারপরে উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি আচ্ছা বসো। তো উনি ফোন করলেন কামাল লোহানী সাহেবকে। উনি তখন ওখানে ওই প্রতিক্ষণ বলে একটি ম্যাগাজিন বেরো, ওটা সম্পাদক। আচ্ছা। তো বললো যে আপনি আছেন কিনা, তাহলে আমি একটু আসি। বললো হ্যাঁ আসেন। তো আমাকে নিয়ে গেলেন, বললো যে একে কোনো কাজ দেওয়া যায় কিনা। তো উনি আমাকে দুটো A4 সাইজের কাগজ বের করে দিলেন, দুটো পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠায় বোধহয় 20 থেকে 25টি বাক্য হবে, এরকম। বলে যে তুমি কি ওটা অনুবাদ করতে পারবে? আমি তখন মনে মনে খুব একটা কনফিডেন্ট না, কিন্তু তারপর বললাম যে হ্যাঁ পারবো। আচ্ছা। কারণ আমার জীবনে এটা একটা ব্যাপার আছে, আমি সহজে না বলি না। তো আমি ওটা নিয়ে চলে গেলাম। গিয়ে আমার বন্ধু বান্ধব যারা একটু আমার চেয়ে ইংরেজিতে ভালো, তাদেরকে সহ বসে আমি বললাম যে এটা একটু আসো আমরা এটা ডিসকাস করি। তো যেটা আমি আটকালাম, ওরা সেটা সহযোগিতা করলো। তো আমি তো বাংলাটা ভালো পারি, তো আমি ওটা বাংলায় লিখে নিয়ে গেলাম। আর অনুবাদের একটা ব্যাপার কি, আপনাকে শাব্দিক অনুবাদ করতে হয় না, আপনি বুঝবেন, বুঝে আপনি আপনার ভাষায় লিখবেন মূল ভাবটা। তো আমি ওরকম লিখে নিয়ে গেলাম। তো কামাল লোহানী সাহেব ওটা খুব পছন্দ করলেন। আচ্ছা। তো এরকম প্রতি সপ্তাহে আমাকে দুটো পাতা করে দিতে হয়, 300 টাকা পাওয়া যায়, তার মানে মাসে 1200 টাকা। সেই সময় 1200 টাকা মানে তো অনেক বড় তখন ব্যাপার। এটা হচ্ছে মানে 8-এর দশকের মাঝামাঝি, 86-87 সালের দিকে। আচ্ছা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকলে একটি ছেলের 800 থেকে 1000 টাকায় খুব আরামের দিন যায়। তা আমি একটানা অনেক দিন এটা করলাম। এরপর আমি যখন তৃতীয় বর্ষে উঠলাম, তখন অধ্যাপক রাজীব হুমায়ুনের সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল। তখন উনি আমাকে নিয়ে গেলেন এই তারকা লোক হাউসে আরেফিন বাদল সাহেবের কাছে, ওনার বন্ধু। তো বললেন যে একে কোনো কাজে লাগানো যায় কিনা। তো আরেফিন বাদল সাহেব আবার সাজ্জাদ কাদের সাহেবকে ডাক দিয়ে বললেন যে ওকে কিছু অ্যাসাইনমেন্ট দিন। তো উনি আমাকে বললেন যে আজকে তো না, মঙ্গলবারে আমাদের অ্যাসাইনমেন্ট মিটিং হয়, আপনি মঙ্গলবারে এসেন, আসার সময় কতগুলো টপিকস লিখে নিয়ে আসবেন, কি কি বিষয় আপনি লিখতে চান। তো আমি পরে মঙ্গলবার এরকম অনেকগুলো লিখে নিয়ে গেলাম। তো উনি ওখান থেকে 4-5টা টিক দিয়ে দিলেন। এবং আমার মনে আছে যে আমার প্রথম যে রিপোর্টটি আগামীতে ছাপা হয়েছিল, সেটি 1 পৃষ্ঠা 4 ভাগের 1 ভাগ একটি বক্স। আচ্ছা। এবং ওর জন্য আমি 15 টাকা সম্মানে পেয়েছিলাম। আচ্ছা। এভাবে 2 মাস ওখানে যাওয়ার পরে আমাকে একদিন সাজ্জাদ ভাই বললেন যে তোমাকে তো আহমেদ রেজা খোঁজে। তা আমি বললাম যে কেন? তা জানি না। সে একটা ওনার বড় একটা গল্প আছে, সেটা এখানে বলবো না, অনেক সময় চলে যাবে। তো আমি ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর উনি বললো যে আপনি কি চাকরি করবেন নাকি? তো
তাই আমি বললাম যে হ্যাঁ করবো, কিন্তু আমি তো ছাত্র। বলে যে না, ওভাবেই করবেন, আপনি পার্ট টাইম করবেন। আমি বললাম যে করবো। তো উনি পরে বললেন যে অমুকের চাকরিটা থাকবে না, সে জায়গায় আপনাকে নেব। আচ্ছা। তা বললাম যে না, তা কেন, আপনি আরেকজনের চাকরি ইয়ে করে আমাকে নেবেন। বলে যে না, ওনাকে আসলে কর্তৃপক্ষ রাখবে না। আচ্ছা আচ্ছা। তো যার কথা বললো তার সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক। তা আমি, ও টের পেয়েছে, টের পেয়েও আমাকে বললো যে চলো বাইরে যাই, চা খাই। তো বাইরে যাওয়ার পরে বললো যে তোমাকে এই বলেছে? বললাম যে হ্যাঁ। তো তুমি কি বলে? আমি বলেছি যে না, আমি কারো চাকরি চলে যাবে সেই জায়গায় আমি চাকরি করবো। আচ্ছা আচ্ছা। বলে যে না, এটা করো না, তুমি না করলেও আমার চাকরিটা থাকবে না, আমাকে বলে দিয়েছে, আর তুমি না করলেও অন্য কাউকে নেবে। তারপরে আমি 3-4 দিন ভেবেছি। আচ্ছা আচ্ছা। ভেবে তারপরে রেজা ভাই আমাকে বললো যে দেখুন, আপনাকে আমাদের প্রয়োজন, আপনি না করলেও কিন্তু ওনার চাকরিটা আসলে থাকতো না। আচ্ছা আচ্ছা। তো তারপর আমি সেখানে জয়েন করলাম। 4 ঘন্টা কাজ করে 2500 টাকা বেতন পাই। বাহ। স্যার, সেই 2500 টাকা বেতন নিয়ে চাকরি জীবন শুরু হলো, তারপরে অনুভূতিটা জানতে চাই। ওভাবেই চলছে। তখন আমার বন্ধু বান্ধব আমার উপরে চলে, মানে বাইরের কিছু খরচ থাকে না ওরকম। এবং আমাদের সময় খুব বিখ্যাত হোটেল ছিল পুরানো ঢাকার নীরব হোটেল। আচ্ছা। তা আমরা মাঝে মধ্যে ওখানে খেতে যেতাম। যখন ওই হলের খাবার টাবার আর ভালো লাগতো না, তখন আমরা বিল সবসময় আপনিই দিতেন? ওই সময়টা আমি আচ্ছা আচ্ছা। আচ্ছা। এটা যখন যার পকেটে থাকে সেরকম। আবার আমাদের এমনও দিন গেছে যে আমরা অপেক্ষা করতাম যে ডাক পিয়ন কবে আসবে। আচ্ছা। হ্যাঁ, যে অমুকের টাকা আসলে আমি ওর কাছ থেকে 100 টাকা নিব, 100 টাকা নিলে 10 দিন চলা যায়, এরকম অবস্থা। আসলে বন্ধুদের সাথে এই ধরনের শেয়ারিংটা অনেক মানে মজার। হলের জীবনটা আসলে যে থাকেনি জি। সে কখনো বুঝতে পারবে না ওটা কত মজার, এবং এক এক জায়গা থেকে আসা এক একটা মানুষ কি করে আপন হয়ে যায়। অবশ্যই। ওইটা খুবই মানে ওটা ওই জীবন উপভোগ না করলে এটা বোঝা জি। যাবে না। তো সেই জীবনের গল্প আমরা আবারও শুনবো, তবে এই মুহূর্তে আরো একটি কবিতা শুনতে আরেকটি চাই। কবিতা। কি শুনবো? ঠিক আছে। নজরুল বর্ষ চলছে। নজরুলের, কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমি বলি, এবং সেটি অবশ্যই নজরুল মানে তো মানুষের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, সাম্যবাদী কবিতাটা বলি। জি জি। স্যার। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানেছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে আসি লুটাইয়া পড়ে সকলে রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদেই, মন্দিরেই, গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মোষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরো বেদুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কি চমৎকার। আবারও অনেক ধন্যবাদ আপনাকে আরো একটি চমৎকার কবিতার জন্য। ধন্যবাদ। তো আপনার কর্মজীবনের গল্পে ছিলাম, কাজ করতে শুরু করলেন এবং সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই এবারে।
সাংবাদিকতা এটি খুবই চ্যালেঞ্জিং একটি পেশা, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এখানে কোনো কিছু নিয়ম মেনে চলে না। এবং একটা সময় ছিল পত্রিকার যিনি সম্পাদক তিনি মালিক ছিলেন, কিন্তু যখন আমাদের দেশে কর্পোরেট সংস্কৃতি এলো তখন মালিক হয়ে গেলেন সব কর্পোরেটরা এবং সাংবাদিকরা হয়ে গেলেন কর্মচারী। তো এই জায়গায় একটি দ্বান্দ্বিক রূপ সব সময় আছে, এটি একটি ব্যাপার আছে। আর আমাদের এখানে ইনভেস্টিগেটিভ যে জার্নালিজম এটির খুব অভাব। আচ্ছা স্যার, আবৃত্তি এবং সাংবাদিকতা দুটো ভিন্ন জগৎ, দুটোকে সমন্বয় করে আপনি এগিয়ে যাচ্ছিলেন কিভাবে? আমি এটা দুটো ভিন্ন জগৎ মনে করি না। আমি মনে করি যে সাংবাদিকতাও একটি সৃষ্টিশীল কাজ। কেমন এখন যে সাংবাদিকতা চলছে এটিকে আমি ঠিক সাংবাদিকতা বলি না। আচ্ছা, যে এখন আমি নিজেও তো অনেক সাংবাদিকের সাথে কাজ করতে হয়, যে একটি সংবাদ বিজ্ঞপ্তি যদি তৈরি করে না দেওয়া হয় তাহলে সাংবাদিক রিপোর্টার কিছু লিখতে পারেন না। এটি একটি ব্যাপার। একেবারে সম্প্রতি একটি রিপোর্ট ছাপা হলো প্রথম আলোতে, সেখানে একটি অনুষ্ঠানের একটি রিভিউ ধরনের, যে 3 জন ব্যক্তি ছাড়া আর সকলের নাম ভুল ছাপা হয়েছে। আচ্ছা, যে কি করে এটা হলো? এটা হলো হচ্ছে যে প্রযুক্তির যে কতগুলো অসুবিধা আছে, এখন তো লেখে না, ওই যে বললে ওটা ফোনে রেকর্ড হয়, তারপর ওটা একটা আউটপুট হয়। তো ও যে বলল, ও হয়তো বলেছে ধরুন যে সরকার, ওটা শোনা গেছে সর্দার, ওখানে সর্দার উঠেছে। এরকম ভাবে মানে প্রায় 20 জনের নাম ভুল হয়েছে। এটা তো আসলে সাংবাদিকতা না। একদমই। সাংবাদিককে আসলে ওই রিপোর্টের ভেতরে ঢুকতে হবে, ঢুকে তাকে নিজের ভাষায় লিখতে হবে, এবং সেখানেই কিন্তু তার চিন্তা করবার একটা ব্যাপার আছে, সেখানে তার সৃষ্টিশীল হবার একটি ব্যাপার আছে। স্যার, কবিতা আবৃত্তিতে যেমনটা আপনি বলছিলেন যে শুদ্ধ উচ্চারণ তো দরকার হয়, একই সাথে একটা পরিষ্কার কণ্ঠস্বর, সেটা মোটাও হতে পারে, চিকনও হতে পারে, বা মাঝারিও হতে পারে, কিন্তু লেখালেখিরও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে। মানসিক জায়গাটায় অনেক বেশি অভিজ্ঞ হতে হয়, যেটা আপনার, এবং বেশ কিছু লেখালেখি, প্রকাশনা, সব সম্পাদনা, অনেক প্রকার কাজই আপনি করেছেন। একটু শুনতে চাই বইগুলো সম্পর্কে, এবং আমরা দেখতেও চাই। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা কবিতা ও আবৃত্তির কথা। এই বইয়ের মধ্যে 10টি প্রবন্ধ আছে, একটু দেখাতে চাই। স্যার, বইটা সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, এখানে 10টি প্রবন্ধ আছে। এগুলো হচ্ছে যে কি করে আবৃত্তি এলো, আচ্ছা, ছন্দ কি, কত রকমের ছন্দ আছে, তারপরে কবিতা কি করে আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, কবিতা ধরে ধরে বিশ্লেষণ করে বলা আছে যে এইভাবে এভাবে করে ভাবতে হবে। যেমন একটি কবিতাতে 4 জায়গায় জল শব্দটি আছে, এবং এই জল শব্দটি 4 রকমের ব্যাখ্যা তৈরি করে, সেই ব্যাখ্যাটা বলা আছে বইয়ে। এরকম ভাবে তারপরে আবৃত্তি করতে হলে কবিতা কিভাবে বুঝতে হবে, কেমন, যেমন বলো বীর বলো উন্নত মম শির, শের নেহারি আমারই নত শির ওই শেখরে মাদ্রি। বেশিরভাগ লোকে এই এখানে একটা পজ দিতে হবে, এটা বোঝে না। হ্যাঁ, শের নেহারি আমারই নত শির বলে ফেলে একসঙ্গে, তাহলে কি হলো, আমার শির নত হয়ে গেল, কিন্তু আসলে তো আমার না, মানে আমার শির দেখে পাহাড়ের শির নত হয়েছে। হ্যাঁ, ওই যে এই জায়গাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যাপার থাকে, এগুলো কিভাবে ধরবে, সেই জিনিসগুলো। তখন শিল্পী হতে হলে কি করতে হবে, মানে শিল্পীকে কোথায় থামতে হবে, কিংবা থেমে যাওয়া যাবে না। শিল্পী যদি মনে করে যে আমি যা করেছি চূড়ান্ত, এর চেয়ে ভালো আর কেউ করতে পারবে না, তাহলে কিন্তু শিল্পী সেখানেই শেষ, মরে গেল। এরকম বিষয় নিয়ে এই বইটাতে বলা আছে। স্যার, আরো একটি বই আমরা দেখি, আরেকটি বই আছে, এটি হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম কানুন। এখানে আমাদের যে আমরা যে প্রমিত উচ্চারণ করি, যেমন আমি লিখি ন দ, নদ বললাম, কিন্তু যখনই দ একটা দীর্ঘইকার দিয়ে দিলাম তখনই নদী হয়ে গেল। আচ্ছা, কেন হলো? ওই দীর্ঘইকারটার কারণে হলো। এরকম অনেক নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়মগুলো এখানে উদাহরণ সহ বলা আছে। এটা বুক পকেটের পদ্য,
এটা আমার লেখা ছোট ছোট কিছু পদ্য কবিতা এরকম আচ্ছা। আছে এর মধ্যে। এটি কত সালে প্রকাশিত? এটি যে 20 না এই 24-এ বেরিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচ্ছদটাও খুবই সুন্দর, তাই না? তারপরে এটা আছে একটা কেজো বই, বাংলার লোক ঐতিহ্য পরিচয়। আচ্ছা। যে আমাদের যে লোকজ উপাদানগুলো আছে, আমাদের লোকজ উৎসব, আমাদের খেলাধুলা, আমাদের লোকজ গান, আমাদের লোকজ নাচ, এবং আমাদের যে ঐতিহ্যগুলো আছে, যেমন গ্রামীণ যে শীতল পাটি, নকশি কাঁথা, পুতুল নাচ, এরকম বিষয়গুলো করা আছে। এগুলো যারা শিল্পকলায় পড়ে সেই ছাত্রদের এই বই অনেক কাজে লাগে। আর আমার কিছু সম্পাদিত বই আছে, তার মধ্যে এটি একটি বই, আবৃত্তি, কথা ও কবিতা। এখানে আবৃত্তিকারদের লেখা বেশ কিছু প্রবন্ধ আছে, যে কে কিভাবে আবৃত্তিকে দেখে, নানা রকম। আবার কবিতা নিয়ে কিছু প্রবন্ধ আছে, যে কবিতা কি হলে কবিতা হয়, কি না হলে কবিতা হয় না, এরকম। ছন্দ নিয়ে কিছু প্রবন্ধ আছে, এবং কতগুলো কবিতা আছে যেগুলো আবৃত্তির যোগ্য। এটি বাংলা একাডেমি থেকে বইটি বেরিয়েছে। স্যার, আপনার একটা বইতে আপনি বলছিলেন যে এখানে আপনার কিছু পদ্য আছে। আসলে গদ্য নাকি পদ্য রীতির কবিতা আপনার বেশি পছন্দের জায়গা, আপনার কমফোর্ট জোন? না, এটা দুটোই। মানে হয় কি, মানে আমরা মনে করি যে গদ্য কবিতায় ছন্দ থাকে না, কিন্তু কথাটা ঠিক নয়। যিনি কবি, আমি আপনাকে একেবারে নিশ্চয়তা দিয়ে বলছি যে শামসুর রহমান কিংবা সৈয়দ শামসুল হক কিংবা নির্মলেন্দু গুণ, আরো অনেক নাম আছে, এনারা ছন্দ ছাড়া কোনো কবিতা লেখেননি। কিন্তু আপনার পড়লে মনে হবে যে কবিতার মধ্যে ছন্দ নেই, কিন্তু আসলে একটি ছন্দ আছে। ছন্দ ছাড়া এনারা কোনো কবিতা লেখেন। কবিতা যদি হয়, কাব্য প্রতিভা যদি থাকে, তাহলে তার মধ্যে ছন্দ থাকতে হবে। ছন্দ না থাকলে ওটি কবিতা হবে না। হ্যাঁ, এখন গদ্য ছন্দ বলে একটি কথা প্রচলিত, কিন্তু আসলে গদ্য ছন্দ বলে কোনো কথা নেই। মানে কবিতার যে পংক্তি, সেই পংক্তির যে অন্তর্নিহিত ভাব, সে ভাবটি কবি যেই ভাষায় প্রকাশ করেন, সেই ভাষার মধ্যেই কিন্তু ছন্দটি থাকে। এবং কবি বলে দেন যে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে। একদম তাই। স্যার, আমাদের সময় প্রায় শেষের দিকে। নতুন প্রজন্মের যারা সাংবাদিকতা করতে চান অথবা যারা আবৃত্তিতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান। এটা তো বলতে হবে, পড়ো পড়ো এবং পড়ো। পড়ার কোনো বিকল্প নেই। আপনি ভালো আবৃত্তি হতে চান, আপনি ভালো সঙ্গীত শিল্পী হতে চান, আপনি ভালো লেখক হতে চান, আপনাকে পড়তে হবে। আপনি যত পড়বেন তত আপনার মধ্যে শব্দের ভান্ডার তৈরি হবে। যত শব্দের ভান্ডার তৈরি হবে, তত আপনার লিখবার ক্ষমতা তৈরি হবে। আপনার ভেতরে যদি শব্দ না থাকে, তাহলে আপনি লিখবেন কি? একদম তাই। চমৎকার করে বললেন স্যার। পুরো ঘন্টা জুড়ে আমরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। এবারে আরো একটি কবিতা শুনে আমরা বিদায় নিতে চাই। কোন কবিতাটি শুনবো? আমার খুব প্রিয় কবি জীবনানন্দ দাশ, তার একটি কবিতা যদি আমি না বলি তাহলে আমার একটা অতৃপ্তির জায়গা থেকে যাবে আর কি। তো আমি তার একটি ছোট কবিতা বলি, যেহেতু আমাদের সময় কম। এই কবিতাটি হচ্ছে, মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বা যেতে বাধ্য হয়, তার কিছুটা বেদনা বোধ হয়তো বা এর মধ্যে পাওয়া যাবে। কেমন? কবিতাটির নাম বলিল অশ্বত্থ সেই। আগেই বলেছি জীবনানন্দ দাশের কবিতা। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে, কোন পথে ফের তোমরা যেতেছ চলে, পাই না কো টের। মোচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি ফুটো ঘটিটাও। আবার কোথায় যেতে চাও? 50 বছর হায় হয়নি কো, এই তো সেদিন
তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জ্যাঠা মহাশয়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে, এই দেশে এই পথে এই সব ধান, নিম, জামরুলে জীবনের ক্লান্তি, ক্ষুধা, আকাঙ্ক্ষার, বেদনার শুধু ছিল ঋণ। দাঁড়ায় দাঁড়ায় সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন। এখানে তোমরা তবু থাকবে না, যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোন রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে। যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর, বলিল অশ্বত্থ সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর। কি দারুণ, চমৎকার। আপনি বলছিলেন একটি লাইন যে তোমরা কোথায় যেতে চাও, আমরা কোথাও যেতে চাই না, আপনার থেকে এভাবে কবিতা শুনতে চাই এবং এই মিষ্টি আবহটা সারা জীবন মনের মণিকোঠায় রাখতে চাই। স্যার, আমরা যেহেতু চলে এসেছি একদমই শেষ পর্যায়ে, আপনার সম্পর্কে আসলে গল্প করার জন্য নির্ধারিত সময় একদমই সঠিক নয়, আরও বেশি সময় হওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশ বেতার, টেলিভিশন, আবৃত্তি, নাট্য নির্দেশনা কোথায় আপনার আসলে পদচারণা নেই। আমরা একদমই চলে এসেছি যেহেতু শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে যে দেশের মানুষই হন না কেন, আপনার দেশ, এই দেশের জল, মাটি, বায়ু, এগুলো আপনাকে পরিপুষ্ট করেছে, আপনাকে লালন পালন করে। যেমন করে মা বাবা লালন পালন করেন, মা বাবাকে যেরকম ভালোবাসেন সেরকম দেশকেও ভালোবাসবেন। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে সময় খুব ভালো কাটলো। আবারও হয়তো দেখা হবে কখনো।